বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম পরমাণুর গঠন নিয়ে। আগের ভিডিওগুলো থেকে তোমরা জানতে পেরেছো যে পরমাণুর মধ্যে কি কি আছে আর কিভাবে আছে। এমনকি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে সেটাও তোমরা শিখেছো। তারপর আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে ইলেকট্রনগুলো সবসময় একই কক্ষপথে থাকে কিনা। তাহলে এখন এই বিষয়েই চলো আলোচনা করা যাক। পরমাণুর মধ্যে বিভিন্ন কক্ষপথে থাকা এইসব ইলেকট্রনের আচরণ কিন্তু বেশ মজাদার। এরা যেমন ওপরের কক্ষপথে যেতে পারে, তেমনি নিচের কক্ষপথেও নেমে আসতে পারে। ব্যাপারটা কিছুটা আমাদের সিঁড়ি দিয়ে ওঠানামা করার মতো, তাই না? আচ্ছা বলো তো, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বেশি কষ্ট হয় নাকি নিচে নামতে? তোমরা নিশ্চয়ই ভাবছো এ তো খুবই সহজ, ওপরে উঠতেই তো বেশি কষ্ট হয়। একদম তাই। তার মানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় আমাদের বেশি শক্তির প্রয়োজন হয়। এবার আসি ইলেকট্রনের গল্পে। ইলেকট্রনগুলো যখন কোনো কক্ষপথে থাকে তখন তারা কোনো রকম শক্তি বিকিরণ বা শোষণ করে না। এটা তো তোমরা আগেই দেখেছো। তবে এটা কি জানো, কোনো ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি দিলে তখন কি হয়? আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি। ইলেকট্রন এই শক্তি শোষণ করে ঠিক তার ওপরের কক্ষপথে চলে যায়। তার মানে দেখো, ওপরের কক্ষপথে যাওয়ার জন্য ইলেকট্রনেরও কিন্তু শক্তির প্রয়োজন হয়, ঠিক আমাদের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মতো। কিন্তু এরকম কেন হয় জানো? এর কারণ খুঁজে পাবো বোরের সেই পরমাণুর গঠনের স্বীকার্য থেকে। বোর বলেছিলেন যে কোনো কক্ষপথ নিউক্লিয়াস থেকে যত দূরে থাকে সেখানকার ইলেকট্রনের শক্তি তত বেশি। আর তাই একটা ইলেকট্রন ওপরের কোনো কক্ষপথে যেতে চাইলে তার বেশি শক্তির প্রয়োজন হয়। এখন তাহলে তোমরা কক্ষপথগুলোর শক্তির ক্রমটা একবার দেখে নাও। এবার ধরো কোনো ইলেকট্রন নিচের কক্ষ থেকে উপরের কক্ষে উঠবে। এই কক্ষের শক্তি তো আগের কক্ষের তুলনায় বেশি, তাই এই ইলেকট্রনের বেশি শক্তি লাগবে। আর সেটা সে পাবে কিভাবে? তাকে এই শক্তি বাইরে থেকে দিতে হবে। আর দেব কিভাবে? তাপের মাধ্যমে বা আলোর মাধ্যমে। কিন্তু কতটা শক্তি দিতে হবে সেটা কি করে বুঝবো? তারও উপায় আছে। এই দুটো কক্ষপথের শক্তির পার্থক্য আগে বের করে নাও। এই পরিমাণ শক্তি ওই ইলেকট্রনকে দিতে হবে। আচ্ছা এবার বলো তো, যদি ইলেকট্রনটা নিচে নেমে আসে তখন কি হবে? আসলে কোনো ইলেকট্রন নিচে নেমে আসার সময় কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে। কিভাবে? আলোর আকারে। মনে করে দেখো, বোরের পরমাণু মডেলে তোমরা কিন্তু এই সম্পর্কে জেনেছিলে। এখানেও একইভাবে কক্ষপথ দুটোর শক্তির পার্থক্য বের করতে পারলেই আমরা বলতে পারবো যে কতটা শক্তি বিকিরণ করছে। এবার ভাবো তো যে কিভাবে এই পার্থক্যটা বের করবে। আসলে এই কক্ষপথের শক্তি নির্ণয়ের জন্য কিছু সূত্র আছে। সেই সব সূত্র তোমরা আরো উঁচু ক্লাসে উঠলে জানতে পারবে। এই সব আলোচনার মধ্যে তোমাদের কখনো মনে হয়নি যে এই ইলেকট্রনগুলো ওপরের কক্ষে উঠতে উঠতে কখনো একেবারে পরমাণুর বাইরে বেরিয়ে যায় না? ইলেকট্রন কিন্তু সত্যি সর্বশেষ কক্ষেরও বাইরে চলে যেতে পারে। তখন ওই ইলেকট্রনগুলোকে কি বলে জানো তো? মুক্ত ইলেকট্রন। তবে হ্যাঁ, এটা করার জন্য ওই ইলেকট্রনকে নির্দিষ্ট কিছু পরিমাণ শক্তি দিতে হয়। এক একটা মৌলের জন্য এই শক্তির মান এক এক রকমের হয়। আর এই নির্দিষ্ট শক্তির একটা বিশেষ নামও আছে। কি জানো তো? এই শক্তিকে বলা হয় আয়নীভবন শক্তি বা আয়নন শক্তি। ভাবছো তো এমন নাম কেন? ওই যে একটু আগে বললাম, এই পরিমাণ শক্তি দিলে
পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। আর ইলেকট্রন বেরিয়ে গেলে ওই পরমাণুটা তখন আয়নে পরিণত হয়। এই ঘটনাকে তাই বলা হয় আয়নীভবন। আর তাই ওই শক্তির নামও আয়নীভবন শক্তি। এভাবে পরমাণু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন তার মধ্যে ঋণাত্মক আধানের সংখ্যা কমে যায় আর ধনাত্মক আধানের সংখ্যা বেড়ে যায়। তাই তখন ওই পরমাণুটা ধনাত্মক আধানযুক্ত পরমাণুতে পরিণত হয়, আর একে বলা হয় ক্যাটায়ন। একইভাবে চাইলে ইলেকট্রনকে বাইরে থেকে এনে কোনো পরমাণুতে যুক্তও করা যায়। এক্ষেত্রেও পরমাণু আয়নে পরিণত হয়, তবে এবার তার মধ্যে ঋণাত্মক আধানের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তাই এখন পরমাণুটা ঋণাত্মক আধানযুক্ত কণায় পরিণত হয়েছে। এর নাম কি জানো? এর নাম হলো অ্যানায়ন। তাহলে দেখো, আমরা পরমাণুর গঠন সম্পর্কে কত নতুন তথ্য জানলাম, অনেক আবিষ্কার সম্পর্কে ধারণাও পেলাম, কতগুলো পরিচিত জিনিসকে নতুনভাবে যেন চিনতে শিখলাম। আমাদের পরমাণুর গঠন অধ্যায়টা কিন্তু এখানেই শেষ হলো। কিন্তু সত্যিই কি শেষ? এখনো তো অনেক গল্প বাকি। সেসব নিয়ে আমি আবার আসবো। ততক্ষণ দেখতে থাকো পরের ভিডিওগুলো।